লোকে বলে খিদে মানুষকে পশুতে পরিণত করে, কিন্তু কখনো কখনো সেই একই খিদে মানুষকে ঈশ্বরের চেয়েও বড় করে তোলে। এটি এমন একটি মুহূর্তের গল্প যা ধনী এবং দরিদ্রের মধ্যেকার দেওয়াল অশ্রু দিয়ে ধুয়ে দিয়েছে। মুম্বাইয়ের রাস্তায় সন্ধ্যা নেমে আসছিল। কাচের জানালায় বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো জল ছিল, কিন্তু ফুটপাতে থাকা ১২ বছরের কবিরের জন্য এই বৃষ্টি বিপদ হয়ে এসেছিল। কবিরের শরীর ভিজে কাঁপছিল, কিন্তু তার নিজের ঠান্ডার চিন্তা ছিল না। তার ছোট বোন গৌরী কাছেই একটি ছেঁড়া ত্রিপলের নিচে তীব্র জ্বরে কাঁপছিল। তার কাছে না ছিল ওষুধ, না ছিল এক টুকরো খাবার। কবির নিজের পকেট হাতড়ে দেখল, খালি। গত ২ দিন ধরে সে কিছুই খায়নি। সে অনেকের কাছে হাত পেতেছিল, কিন্তু গাড়ির কালো কাঁচ কখনো নামেনি। পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, এবং কবিরের মতো মানুষ সেই গতির চাকার নিচে পিষ্ট হচ্ছিল। তখনই তার নজর পড়ল গ্র্যান্ড হায়াত হোটেলের গেটের দিকে। একটি ঝকঝকে কালো মার্সিডিজ এসে দাঁড়াল। গাড়ি থেকে একজন মহিলা নামলেন। নাম নন্দিনী রায়চাঁদ, শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক আইকন। চেহারায় এক অসাধারণ দীপ্তি, চোখে কঠোরতা এবং পরনে লাখ টাকার স্যুট। তিনি ফোনে কারো উপর চিৎকার করছিলেন। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামার সময় তার দামি চামড়ার মানিব্যাগ হাত থেকে ফসকে কাদা ভরা জলে পড়ে গেল। নন্দিনীর সেদিকে খেয়াল গেল না। তিনি ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে গেলেন। কবিরের হৃদস্পন্দন থেমে গেল। ওই মানিব্যাগে নিশ্চয়ই এত টাকা আছে যে গৌরীর চিকিৎসা হতে পারে, হয়তো তাদের সারা জীবনের খিদে মিটে যেতে পারে। তার বিবেক তাকে বাধা দিচ্ছিল, কিন্তু বোনের আর্তনাদ তাকে বাধ্য করল। সে বিদ্যুতের গতিতে ছুটে গেল, কাদা থেকে মানিব্যাগটা তুলল এবং দৌড়াতে শুরু করল। চোর, চোর, ধরো ওকে! হোটেলের নিরাপত্তারক্ষীর কণ্ঠস্বর গমগম করে উঠল। কবির প্রাণপণে দৌড়াল। সে গলিতে মোড় নিল, কাদায় পিছলে গেল, আবার উঠল এবং দৌড়াল। কিন্তু খিদেতে দুর্বল শরীর বেশি দূর যেতে পারল না। পুলিশের জিপের সাইরেন বেজে উঠল, এবং পরের মুহূর্তেই এক হাবিলদারের ভারী লাঠি তার পায়ে আঘাত করল। কবির মুখ থুবড়ে পড়ে গেল। তার হাতে সেই মানিব্যাগটি তখনও শক্ত করে ধরা ছিল। ইন্সপেক্টর শিন্ট তার কলার ধরে তাকে ওপরে তুললেন। ম্যাডামের মানিব্যাগ চুরি করিস, আজ তোকে এমন শাস্তি দেব যে তুই জন্ম নেওয়ার জন্যও আফসোস করবি। কবির কাঁদল না, আর দয়াও ভিক্ষা চাইল না। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন সে তার ভাগ্যের সাথে আপোষ করে নিয়েছে। তাকে জিপে ঠেলে তুলে সোজা থানায় নিয়ে যাওয়া হলো। খবর নন্দিনী রায়চাঁদের কাছেও পৌঁছে গিয়েছিল। তিনি তার মানিব্যাগটি নিতে এবং সেই অপরাধীকে শাস্তি দিতে থানার দিকে রওনা হয়েছিলেন। তিনি জানতেন না যে আজ সেই থানায় এমন কিছু ঘটতে চলেছে যা তার আত্মাকে নাড়িয়ে দেবে। থানার ভেতরের পরিবেশ ছিল ভারী ও ভীতিকর। ছাদে লাগানো পুরনো পাখাটি এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছিল, যেন সেও এই জায়গার নির্মমতার সাক্ষী দিচ্ছিল। কবিরকে এক কোণে মেঝেতে বসানো হয়েছিল। সে এত ছোট আর সংকুচিত দেখাচ্ছিল, যেন পৃথিবীর বোঝা তাকে গুটিয়ে রেখেছে। তখনই থানার দরজায় উঁচু হিলের স্যান্ডেলের ঠক ঠক শব্দ প্রতিধ্বনিত হল। সেই শব্দ হাতুড়ির মতো নীরবতা ভাঙছিল। নন্দিনী রায়চাঁদ ভেতরে প্রবেশ করলেন। এসির ঠান্ডা বাতাস এবং দামি পারফিউমের গন্ধ তার সাথে এলো, যা থানার স্যাঁতসেঁতে ভাব আর ঘামের দুর্গন্ধ থেকে একেবারে আলাদা ছিল। ইন্সপেক্টর শিন্ড তৎক্ষণাৎ তার চেয়ার থেকে লাফিয়ে ওঠে স্যালিউট ঠোকলেন। ম্যাডাম, আসুন, বসুন। আমরা ওই চোরের বাচ্চাটাকে ধরে ফেলেছি। শুধু আপনি হুকুম দিন, এমন ধোলাই দেব যে সারা জীবন চুরির নাম নেবে না। নন্দিনী বসতে অস্বীকার করলেন। তিনি ঘৃণার দৃষ্টিতে কোণে গুটিয়ে থাকা কবিরকে দেখলেন। কাদামাখা পোশাক, জটপাকানো চুল এবং সেই ভীত চোখগুলি। নন্দিনীর কাছে সে কোনো শিশু ছিল না, কেবল সমাজের নোংরার একটি অংশ ছিল। এর কান্নাকাটিতে আমার কিছু যায় আসে না, ইন্সপেক্টর। নন্দিনী তার ঘড়ি দেখতে দেখতে কর্কশভাবে বললেন। আমার সময় খুব মূল্যবান। আমার মানিব্যাগ কোথায়? ওতে আমার দরকারি ক্রেডিট কার্ড এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। শিন্ট টেবিলের ড্রয়ার থেকে সেই চামড়ার মানিব্যাগটি বের করলেন। সেটি তখনও কাদামাখা ছিল। নন্দিনী সেটা দেখে নাক কুঁচকে নিলেন। তিনি সেটা স্পর্শ করা থেকেও বিরত রইলেন। ম্যাডাম, সবকিছু নিরাপদ আছে, শিন্ট বললেন। ছেলেটা সেটা খোলার সুযোগই পায়নি। কবির, যে এতক্ষণ পাথরের মতো বসেছিল, হঠাৎ নিজের জায়গায় নড়ে উঠল। তার চোখে প্রথমবারের মতো আতঙ্ক দেখা গেল। সে টাকা হারানোর ভয়ে নয়, অন্য কোনো কারণে ঘাবড়ে যাচ্ছিল। সে ফিসফিস করে বলল, সাহেব, প্লিজ ওটা ফেরত দিন। শিন্ট তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। চুপ করে বস, এবার মুখ খুললে চামড়া তুলে নেব। নন্দিনী ইন্সপেক্টরকে ইঙ্গিত করলেন। সেন্ট, এটা খুলে চেক করুন। আমি দেখতে চাই আমার নগদ টাকা আর কার্ড ঠিক আছে কিনা।
আর দেখুন এই ছোট অপরাধীটা এর মধ্যে কিছু নোংরা করেছে কিনা। শিন্ড একজন বাধ্য কর্মচারীর মতো মানিব্যাগের চেন খুললেন। কবিরের শ্বাস আটকে গেল। সে বিস্ফারিত চোখে সেই মানিব্যাগটির দিকে তাকিয়েছিল, যেন তার জীবন ওটার মধ্যেই বন্দী। শিন্ড মানিব্যাগটি টেবিলের ওপর উল্টো করে ধরে ঝেড়ে দিলেন। গোলাপি রঙের ২০০০ টাকার নোটের বান্ডিল এবং সোনার মতো চকচকে ক্রেডিট কার্ডগুলো টেবিলের ওপর ছড়িয়ে পড়ল। কিন্তু সেই নোট আর কার্ডগুলোর মধ্যে আরও একটি জিনিস ছিল, যা মানিব্যাগ থেকে পড়ে টেবিলের ওপর এসে থামল। সেটা কোনো দামি হীরা বা গয়না ছিল না। সেটা ছিল ভাঁজ করা পুরনো একটি কাগজের টুকরো, যা রক্ত আর ওষুধের গন্ধে ভেজা ছিল, এবং সাথে ছিল একটি ছোট পুরনো প্লাস্টিকের পুটলি। শিন্ড হাসতে যাচ্ছিলেন যে, ম্যাডাম দেখুন এই আবর্জনাটা, কিন্তু তখনই তার নজর পড়ল সেই ভাঁজ করা কাগজটির ওপর। ইন্সপেক্টরের হাত শূন্যেই থেমে গেল। তার মুখ থেকে কঠোরতার মুখোশ সরে গেল এবং তার জায়গায় এক গভীর আঘাতের ছাপ পড়ল। পুরো ঘরে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। নন্দিনী, যে এতক্ষণ রাগে ছিল, ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হতে দেখে চমকে গেলেন। কি হয়েছে ইন্সপেক্টর, ওটা কি? শিন্ড কাঁপতে কাঁপতে সেই কাগজটি তুললেন এবং ধীরে ধীরে বললেন, ম্যাডাম আপনার এটা দেখা উচিত। নন্দিনী প্রায় ছিনিয়ে নিয়েই ইন্সপেক্টরের হাত থেকে কাগজটি নিলেন। তার মনে হয়েছিল হয়তো এটা তার কোনো হারানো নথি, কিন্তু যেই তার চোখ সেই কাগজের ওপর পড়ল, তখনই তার পায়ের নিচের মাটি সরে গেল। সেটা কোনো চেক বা সম্পত্তির কাগজপত্র ছিল না। সেটা ছিল একটি সরকারি হাসপাতালের ভাঁজ করা প্রেসক্রিপশনের স্লিপ, যেখানে ওষুধ আর রক্তের দাগ লেগেছিল। তাতে রোগীর নাম লেখা ছিল গৌরী, বয়স ৭ বছর। নিচে ডাক্তার লাল কালিতে বড় বড় অক্ষরে লিখেছিলেন, তাৎক্ষণিক ইনজেকশন প্রয়োজন, মূল্য ৪৫০০ টাকা, আজ রাত পর্যন্ত না পেলে বাঁচানো অসম্ভব। কিন্তু যে জিনিসটি ইন্সপেক্টর শিন্ডে এবং এখন নন্দিনীকে পাথরের মতো করে দিয়েছিল, তা ছিল স্লিপটির পিছনে পেন্সিল দিয়ে লেখা একটি বার্তা, বাঁকা অক্ষরে, যা সম্ভবত কোনো শিশু কাঁদতে কাঁদতে লিখেছিল, হে ভগবান, আমাকে ক্ষমা করো। আমি মাকে কথা দিয়েছিলাম যে কখনো চুরি করব না, কিন্তু আমার গৌরী মারা যাচ্ছে। আমাকে নরকে পাঠিয়ে দিও, কিন্তু আমার বোনকে বাঁচিয়ে দিও। আর সেই ছোট প্লাস্টিকের পুটলি, ওতে কোনো ড্রাগস ছিল না। ওতে ছিল ৪ টাকার খুচরো পয়সা এবং একটি শুকনো আধ খাওয়া বিস্কুট। সম্ভবত সেটাই ছিল কবিরের একমাত্র সঞ্চয়, এবং সেই বিস্কুটটি সে তার ক্ষুধার্ত বোনের জন্য বাঁচিয়ে রেখেছিল। পুরো থানায় নীরবতা এত গভীর ছিল যে ঘড়ির টিকটিক শব্দকেও হাতুড়ির আঘাতের মতো মনে হচ্ছিল। নন্দিনী রায়চাঁদ, যিনি কোটি কোটি টাকার চুক্তি করার সময়ও পলক ফেলতেন না, তার হাত সেই সামান্য কাগজটি ধরে কাঁপছিল। ঠিক তখনই কবির, যে এতক্ষণ চুপ ছিল, ফুঁপিয়ে কেঁদে উঠল। তার সাহস ভেঙে গিয়েছিল। সে হাত জোড় করল এবং তার কণ্ঠস্বর আহত পাখির মতো কেঁপে উঠল, ম্যাডাম আপনি আপনার সব টাকা নিয়ে নিন, আমাকে মেরে ফেলুন, জেলে ভরে দিন। কবির হেঁচকি তুলতে তুলতে বলল, কিন্তু প্লিজ সেই স্লিপটা আমাকে ফিরিয়ে দিন। ওটা হারিয়ে গেলে ডাক্তার ওষুধ দেবে না। ও মারা যাবে ম্যাডাম, ও মারা যাবে। সে তার ভেজা চোখ মুছে নিষ্পাপভাবে বলল, আমি আপনার টাকা খরচ করিনি। আমি শুধু স্লিপটা আর ওই বিস্কুটটা আপনার মানিব্যাগে রেখেছিলাম, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। ভেবেছিলাম ওষুধ নিয়ে বাকি টাকা আবার আপনার হোটেলের গেটে ফেলে দিয়ে যাব। সত্যি বলছি ম্যাডাম, আমি চোর নই, আমি শুধু ভাই। তার কথা শুনে ইন্সপেক্টর শিন্ড, যিনি আজ পর্যন্ত না জানি কত অপরাধীকে মেরেছেন, ধপ করে তার চেয়ারে বসে পড়লেন। তিনি মুখটা অন্যদিকে ঠুরিয়ে নিলেন। হয়তো তিনি তার ভেজা চোখ কাউকে দেখাতে চাননি। নন্দিনী সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার চোখের সামনে নিজের ঐশ্বর্য এবং এই ছেলেটির দারিদ্র্যের পার্থক্য একটি চপেটা ঘাতের মতো মনে হল। তিনি তার লাখ টাকার মানিব্যাগটি দেখলেন এবং তারপর সেই ৪ টাকার মুদ্রাগুলো দেখলেন। আজ তার কাছে নিজের মানিব্যাগটা খুব হালকা আর সেই স্লিপটা খুব ভারী মনে হচ্ছিল। কবির হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে নন্দিনীর পা জড়িয়ে ধরল। আমার বোনকে বাঁচান, তারপর আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব। নন্দিনী একটি গভীর শ্বাস নিলেন। তিনি স্লিপটি মুঠোর মধ্যে চেপে ধরলেন এবং ইন্সপেক্টরের দিকে তাকালেন। তার চোখে এখন রাগ ছিল না, বরং এমন একটি ঝড় ছিল যা সব কিছু বদলে দিতে পারত। ইন্সপেক্টর, নন্দিনীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, কিন্তু এবার তাতে অহংকার ছিল না, ছিল এক অদ্ভুত তিক্ততা। গাড়ি বের করুন। শিন্ড ঘাবড়ে গেলেন। কোথায় যাওয়ার জন্য গাড়ি ম্যাডাম? একে জেলে নিয়ে যেতে হবে। নন্দিনী কবিরের হাত ধরে তাকে মাটি থেকে তুললেন। তিনি তার দামি স্যুটের পরোয়া না করে ছেলেটির নোংরা এবং কাদামাখা হাত ধরলেন।
জেল নয়, নন্দিনী কবিরের চোখে চোখ রেখে বললেন, হাসপাতাল, এক্ষুনি। বৃষ্টি আরও জোরে নামল, যেন আকাশও এই দৌড়ে যোগ দিয়েছে। কিন্তু এবার রাস্তায় ছুটে চলা চাকার উদ্দেশ্য ছিল না কাউকে জেলে পাঠানো, বরং কাউকে মৃত্যুর মুখ থেকে টেনে আনা। নন্দিনী কবিরকে পুলিশের জিপে নয়, নিজের মার্সিডিজে বসিয়েছিলেন। এসির ঠান্ডা হাওয়ায় কবির জড়সড়ো হয়ে বসেছিল। সে সিটের কোণে এমনভাবে বসেছিল যেন তার স্পর্শ সেই দামি গাড়িটিকে নোংরা করে দেবে। তার দৃষ্টি বারবার জানালার বাইরে অন্ধকারে স্থির হচ্ছিল, যেখানে তার বোন মৃত্যুর সাথে লড়ছিল। আর কত দূর? নন্দিনী ড্রাইভারের উপর চিৎকার করলেন। তার কণ্ঠে সেই কঠোরতা ছিল, কিন্তু এবার তাতে ছিল অস্থিরতা। এই তো পৌঁছে গেছি ম্যাম, ড্রাইভার ভয় পেয়ে উত্তর দিল। গাড়িটি একটি অন্ধকার ফ্লাইওভারের নিচে এসে থামল। এই জায়গাটা শহরের ঝলমলে আলো থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখানে না ছিল রাস্তার আলো, না ছিল পাকা রাস্তা, ছিল শুধু কাদা, আবর্জনার স্তূপ আর দুর্গন্ধ। গাড়ি থামতেই কবির দরজা খুলে ছুটে গেল। গৌরী, গৌরী! সে অন্ধকারে চিৎকার করল। নন্দিনীও তার পিছনে দৌড়ালেন। তার দামি স্যান্ডেল কাদায় ডুবে যাচ্ছিল। বৃষ্টি তার ডিজাইনার পোশাক ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। তিনি দেখলেন যে কবির একটি ছেঁড়া প্লাস্টিকের ত্রিপলের নিচে হাঁটু গেড়ে বসে আছে। সেখানে ভেজা মাটির ওপর, পুরনো চটের বস্তার ওপর 7 বছরের গৌরী অচেতন হয়ে পড়েছিল। তার শরীর আগুনের মতো তেতেছিল। একটি ভবঘুরে কুকুর, যা সম্ভবত সেই শিশুদের একমাত্র সঙ্গী ছিল, তার পাশে বসে বিষণ্ণ দৃষ্টিতে দেখছিল। গৌরীর নিঃশ্বাস এতটাই ক্ষীণ ছিল যে কবিরকে তার কান বোনের বুকের ওপর রাখতে হয়েছিল। দিদি, ওঠো না! কবিরের গলা বুঝে এলো। আমি ওষুধ নিয়ে এসেছি, দেখো বড় ম্যাডাম এসেছেন, ওঠো না! গৌরী কোনো উত্তর দিল না। নন্দিনী সেখানে পৌঁছালেন এবং এই দৃশ্য দেখে তার বুক ফেটে গেল। তিনি তার জীবনে কোটি কোটি টাকার লোকসান দেখেছেন, কিন্তু দারিদ্র্যের এমন ভয়ঙ্কর চেহারা তিনি কখনো এত কাছ থেকে দেখেননি। এই সেই শহর যেখানে তিনি থাকেন, কিন্তু এই জগৎ তার কল্পনারও বাইরে ছিল। তিনি এক মুহূর্ত নষ্ট করলেন না। ড্রাইভারের আসার অপেক্ষা না করে নন্দিনী নিজেই এগিয়ে গিয়ে সেই নোংরা, অসুস্থ এবং ভেজা শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন। গৌরীর অপরিষ্কার মাথা নন্দিনীর কাঁধে হেলান দিল, যাতে তার পুরো কোট কাদায় মাখামাখি হয়ে গেল। কিন্তু নন্দিনী আজ সেই দাগের জন্য নয়, বরং তার বাহুতে ধুকপুক করতে থাকা সেই প্রাণের জন্য চিন্তিত ছিলেন। গাড়ি বের করো, সিটি হাসপাতাল, এখুনি! নন্দিনী কবিরের হাত ধরে ড্রাইভারকে নির্দেশ দিলেন। ম্যাম, সরকারি হাসপাতাল তো ওই দিকে, ড্রাইভার ভয় পেয়ে বলল। আমি বলেছি সিটি হাসপাতাল, নন্দিনী গর্জন করে উঠলেন। আমার শহরের সেরা ডাক্তারদের চাই। এই মেয়েটার যদি একটুও আঁচড় লাগে, তবে আমি পুরো হাসপাতাল কিনে বন্ধ করে দেব। চলো! গাড়ি আবার শহরের আলোর দিকে ছুটল। পিছনের সিটে কবির তার বোনের ঠান্ডা হাত ধরে বসেছিল, এবং নন্দিনী, যিনি কখনো কাউকে স্পর্শ করতেও পছন্দ করতেন না, আজ সেই মেয়েটির কপালে জলপট্টি দিচ্ছিলেন। পথে কবির ধীরে ধীরে জিজ্ঞাসা করল, ম্যাডাম, সেই 4500 টাকা অনেক বেশি, তাই না? আমি সারা জীবন কাজ করে আপনার টাকা শোধ করে দেব। নন্দিনীর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে তার গালে পড়ল। 4500 টাকা, যা তার কাছে একজন ওয়েটারের টিপসের সমান ছিল, তা এই ছেলেটির জন্য সারা জীবনের ঋণ ছিল। সেই মুহূর্তে তার নিজের সম্পত্তির ওপর ঘৃণা হতে শুরু করল। টাকা লাগবে না কবির, নন্দিনী ভারী গলায় বললেন। শুধু প্রার্থনা করো যেন আমাদের দেরি না হয়ে যায়। সিটি হাসপাতালের জরুরি বিভাগে হইচই শুরু হয়ে গেল। শহরের সবচেয়ে ধনী মহিলা নন্দিনী রায়চাঁদ কাদামাখা পোশাকে একটি অচেতন, দরিদ্র শিশুকে কোলে নিয়ে ছুটে আসছিলেন। তার পিছনে ভীত কবির এবং ঘাবড়ে যাওয়া ডাক্তাররা দৌড়াচ্ছিলেন। ডাক্তার মেহতা, আমার এই মুহূর্তেই সেরা টিমকে চাই। নন্দিনীর কণ্ঠস্বর পুরো করিডরে প্রতিধ্বনিত হল। গৌরীকে স্ট্রেচারে শুইয়ে দেওয়া হল। ডাক্তাররা সঙ্গে সঙ্গে যাকে ঘিরে ধরলেন। অক্সিজেন মাস্ক, স্যালাইন এবং মেশিনের বিপ বিপ আওয়াজ পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলল। কবির আইসিইউর দরজায় থমকে গেল। সে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। সে কাঁচের দরজা দিয়ে তার বোনকে কষ্ট পেতে দেখছিল। নন্দিনী তার কাছে এসে তার কাঁধে হাত রাখলেন। সে ঠিক হয়ে যাবে কবির, বিশ্বাস রাখো। কিছুক্ষণ পর একজন নার্স বাইরে এলেন। ম্যাডাম, শিশুটির অবস্থা খুব নাজুক। নিউমোনিয়া এবং অপুষ্টির কারণে তার অনেক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ওকে ভেন্টিলেটরে রাখতে হবে, এবং আমাদের ও নেগেটিভ রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাঙ্কে এখন স্টক শেষ। কবিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার রক্ত নিন, আমার রক্ত নিন! সে তার রোগা হাত এগিয়ে দিল। ডাক্তার দুঃখের সাথে মাথা নাড়লেন।
বাবা, তুমি নিজেই খুব দুর্বল, তোমার রক্ত নিলে তোমার জীবন বিপন্ন হতে পারে, আমাদের একজন সুস্থ ব্যক্তির প্রয়োজন। নন্দিনী এক মুহূর্তের জন্য শ্বাস নিলেন। তিনি নার্সের দিকে তাকালেন। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার ও নার্স দুজনই হতবাক হয়ে গেলেন। এবার আমার রক্ত নিন, যতটা প্রয়োজন ততটা নিন, নন্দিনী তার আস্তিন গুটিয়ে বললেন। কি দেখছেন, আমার শিরাতেও সেই একই লাল রক্ত আছে, যাই শিশুটির দরকার, চলুন। পরের কয়েক ঘণ্টা প্রলয়ের মতো কাটল। নন্দিনী একটি বিছানায় শুয়ে রক্ত দিচ্ছিলেন, আর অন্য বিছানায় গৌরী জীবন মৃত্যুর মাঝে দুলছিল। সেই রক্তের নল আজ ধনী ও দরিদ্রের মধ্যেকার শত বছরের পুরনো খাতকে বুঝিয়ে দিয়েছিল। রক্ত দেওয়ার পর নন্দিনী কিছুটা দুর্বলতা অনুভব করলেন, কিন্তু তিনি বিশ্রাম নিতে থামলেন না। তিনি বাইরে অপেক্ষামান এলাকায় কবিরের পাশে গিয়ে বসলেন। কবির তখনও অসাড় হয়ে মেঝেতে তাকিয়েছিল। তোমার মা বাবা কোথায় কবির? নন্দিনী নরম সুরে জিজ্ঞাসা করলেন। কবির ফোলা চোখে তার দিকে তাকাল। গ্রামে খরা হয়েছিল, তাই শহরে এসেছিলাম। ভেবেছিলাম মজুরি করব, কিন্তু এখানে এসে বাবা অসুস্থ হয়ে গেলেন, তিনি বাঁচলেন না। মা আমাদের লালন পালনের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু গত মাসে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। তার কণ্ঠস্বর ভেঙে গেল। মৃত্যুর সময় তিনি আমার হাত ধরেছিলেন এবং বলেছিলেন, কবির, তোর বোনকে কখনো ছেড়ে যাস না, তুই এখন ওর ভাই, তুই ওর বাবা। আমি কথা দিয়েছিলাম ম্যাডাম, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। কবির হাউমাউ করে কাঁদতে শুরু করল। আমি চোর হয়ে গেলাম ম্যাডাম, আমি মায়ের মাথা হেট করে দিলাম। নন্দিনীর মন গলে গেল। তিনি শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। যে মহিলাকে দুনিয়া পাশানি বলতো, তিনি আজ এক অচেনা শিশুর অশ্রুতে গলে যাচ্ছিলেন। তুমি কোনো পাপ করনি কবির, তিনি বললেন। আসল অপরাধী তো আমরা, যারা আমাদের বড় বড় গাড়িতে বসে ভুলে যাই যে কাঁচির বাইরেও একটা দুনিয়া আছে যা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। তুমি চুরি করনি, তুমি শুধু তোমার বোনের জীবন বাঁচানোর চেষ্টা করেছ, এবং আজ তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছ। তখনই আইসিইউর দরজা খুলে গেল এবং ডাক্তার মেহতা বাইরে এলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু ঠোঁটে ছিল হালকা হাসি। ডাক্তার মেহতার মুখে আসা সেই হালকা হাসি যেন পুরো করিডরের জমে থাকা বরফ গলিয়ে দিল। তিনি তার মাস্ক সরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, চমৎকার হয়েছে, গৌরী বিপদমুক্ত, জ্বর কমছে এবং তার হৃৎস্পন্দন এখন স্বাভাবিক। মিস রায়চাঁদ, আপনার দেওয়া রক্ত তার শরীরে বইছে, আপনি তাকে নতুন জীবন দিয়েছেন। কবিরের পায়ে যেন প্রাণ ফিরে এলো। সে আনন্দে চিৎকার করল না, শুধু সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং মেঝেতে চুম্বন করল। তার চোখ থেকে অশ্রুর বন্যা বইতে লাগল। এই অশ্রু কষ্টের ছিল না, ছিল কৃতজ্ঞতার। সে বারবার ফিসফিস করে বলছিল, আমার গৌরী বেঁচে গেছে, আমার বোন বেঁচে গেছে। নন্দিনী এগিয়ে গিয়ে কবিরকে তুলে ধরলেন। সেই মুহূর্তে তিনি একজন বিলিয়ানিয়ার ছিলেন না, ছিলেন কেবল একজন নারী যিনি মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলেন। চলো কবির, তিনি ধীরে ধীরে বললেন, গিয়ে তোমার বোনকে দেখে নাও। তারা দুজন আইসিইউর ভেতরে গেলেন। ভেতরের দৃশ্য বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। যে শিশুটি কিছুক্ষণ আগে কাদা আর বৃষ্টির মধ্যে শেষ নিঃশ্বাস নিচ্ছিল, সে এখন সাদা এবং পরিষ্কার চাদরের মাঝে এক পরীর মতো ঘুমোচ্ছিল। মেশিনের আওয়াজ এখন আর ভীতিকর নয়, বরং একটি ঘুমপাড়ানি গানের মতো মনে হচ্ছিল। কবির সন্তর্পণে তার কাছে গেল এবং ধীরে ধীরে তার হাত ধরল। গৌরী, সে ফিসফিস করে বলল, যেন তার ভয় হচ্ছিল স্বপ্নটা ভেঙে যাবে। গৌরী ধীরে ধীরে চোখ খুলল। দুর্বলতার কারণে সে আবছা দেখছিল, কিন্তু তার ভাইয়ের স্পর্শ চিনতে পেরে তার ঠোঁটে একটি ম্লান হাসি ফুটে উঠল। দাদা, তার কণ্ঠস্বর শুকনো পাতার মতো ছিল। আমরা কোথায়? আমরা কি স্বর্গে আছি? কবির তার কপালে চুম্বন করল। না পুতুল, আমরা হাসপাতালে আছি। আর দেখো, একজন পরী আমাদের বাঁচাতে এসেছেন। সে নন্দিনীর দিকে ইঙ্গিত করল। গৌরী তার বড় বড় চোখ দিয়ে নন্দিনীকে দেখল। নন্দিনী, যিনি তার কঠোরতার জন্য পরিচিত ছিলেন, সেই নিষ্পাপ দৃষ্টির সামনে গলে গেলেন। তিনি বিছানার কিনারায় বসলেন এবং গৌরীর চুল আঁচড়ে দিতে লাগলেন। ধন্যবাদ দিদি, গৌরী ধীরে ধীরে বলল। দিদি শব্দটি নন্দিনীর হৃদয়ে তীরের মতো বিঁধ। কিন্তু এই ব্যথা ছিল মিষ্টি। তার মনে পড়ছিল না যে শেষ কবে কেউ তাকে এত ভালোবাসা এবং আপন করে ডেকেছিল। তার জগতে লোকেরা তাকে ম্যাম, বস বা মিস রায়চাঁদ বলত, যার পিছনে ভয় বা স্বার্থ লুকিয়ে থাকত। কিন্তু এই শিশুটির কণ্ঠে ছিল কেবল সততা। তখনই ঘরে একজন নার্স বিলের ফাইল নিয়ে এলেন। কবিরের নজর ফাইলটির ওপর পড়ল এবং তার মুখ আবার শুকিয়ে গেল। সে বাস্তবের জগতে ফিরে এলো। সে জানত এই বিলাসবহুল হাসপাতালের বিল লাখ লাখ টাকা হবে। সে ধীরে ধীরে নন্দিনীর কাছে এলো এবং মাথা নিচু করে বলল, ম্যাডাম,
আপনি আমার বোনকে বাঁচিয়েছেন, এটাই অনেক বড় উপকার। আমি জানি আমি আপনার টাকা কোনোদিন শোধ করতে পারব না। আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন। আমি জেলে গম পিসাব মজুরি করব, যা বলবেন তাই করব, শুধু আমার বোনের খেয়াল রাখবেন। নন্দিনী তার কথা থামিয়ে দিলেন। তিনি নার্সের হাত থেকে বিলের ফাইলটি নিলেন এবং না দেখেই ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। কেমন হিসাব কবির? নন্দিনী ছলছল চোখে হেসে বললেন, কোনো ভাই কি তার বোনের চিকিৎসার টাকা চায়, নাকি কোনো মা তার সন্তানদের কাছ থেকে টাকা আদায় করে? কবির অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার কানকে বিশ্বাস হচ্ছিল না। নন্দিনী কবির আর গৌরী দুজনের হাত নিজের হাতে তুলে নিলেন। আজ পর্যন্ত আমি শুধু সম্পদই উপার্জন করেছি কবির, কিন্তু আজ আমি শান্তি উপার্জন করেছি। আমার বাড়িটা অনেক বড়, কিন্তু সেটা খালি। তাতে দামি জিনিস অনেক আছে, কিন্তু প্রাণ নেই। তোমরা দুজন কি সেই খালি প্রাসাদকে তোমাদের ঘর করে তুলবে? কবির আর গৌরী একে অপরের দিকে তাকাল। এটা কি সত্যি হতে পারত? তাদের কালো রাত কি সত্যি শেষ হয়ে গিয়েছিল? সেই রাতে হাসপাতালের ঘরে যা ঘটেছিল তা শুধু দুই অনাথ শিশুর ভাগ্য পরিবর্তন ছিল না, বরং একজন পাষাণী নারীর মা হিসেবে পুনর্জন্মও ছিল। কবির আর গৌরীর কাছে কোনো ভাষা ছিল না, শুধু তাদের চোখে ছিল এক নতুন সকালের ঔজ্জ্বল্য। তারা কাঁদতে কাঁদতে নন্দিনীর হাত ধরল এবং সেই স্পর্শ একটি নতুন সম্পর্ক তৈরি করল। নন্দিনী তাদের নিজের বিলাসবহুল বাংলো শান্তিকুঞ্জে নিয়ে গেলেন। যে বাড়ির দেওয়ালগুলো বছরের পর বছর শুধু নীরবতা আর কঠোর ব্যবসায়িক আদেশ শুনেছিল, সেখানে এখন গৌরীর হাসি আর কবিরের স্কুলের জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। কর্মচারীরাও অবাক হয়েছিল যে তাদের মালকিন, যিনি সামান্য ভুল হলেও আকাশ ভেঙে ফেলতেন, তিনি এখন গৌরীর সাথে ড্রয়িং রুমে লুডো খেলতে হেরে গিয়েও হাসছেন। সময়ের চাকা ঘুরল। ৩ বছর পর এক সন্ধ্যায় কবির স্কুলের ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ নিয়ে নন্দিনীর কাছে এলো। সে এখন আর সেই ভীত নোংরা ছেলেটি ছিল না, বরং একজন আত্মবিশ্বাসী ও মেধাবী ছাত্র হয়ে উঠেছিল। তার হাতে একটি ছোট উপহারের বাক্স ছিল। এটা কি? নন্দিনী ফাইল থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলেন। কবির বাক্সটি খুলল। তাতে ছিল সেই পুরনো কাদামাখা চামড়ার মানিব্যাগটি, সেই মানিব্যাগটি যা চুরির অপরাধে সে ধরা পড়েছিল। নন্দিনী সেটা ফেলে দেননি, বরং পরিষ্কার করে তার সিন্দুকে সবচেয়ে দামি গয়নার সাথে রেখেছিলেন। আজ কবির সেটা সেখান থেকে নিয়ে এসেছিল। মা! কবির প্রথমবারের মতো তাকে এই নামে ডাকল। নন্দিনীর হাত থেমে গেল। আজ আমার স্কলারশিপের রেজাল্ট বেরিয়েছে। আমি ক্লাসে প্রথম হয়েছি। আমি যে পুরস্কারের অর্থ পেয়েছি তা থেকে আপনার জন্য কিছু রেখেছি। নন্দিনী কাঁপতে কাঁপতে মানিব্যাগটি খুললেন। তাতে একটি ছোট্ট স্লিপ ছিল, যেখানে লেখা ছিল, দুনিয়ার সবচেয়ে ধনী নারীর জন্য, যিনি আমাদের শিখিয়েছেন যে আসল সম্পদ হৃদয়ে থাকে। আর সাথে ছিল একটি ৫ টাকার মুদ্রা, সেই রাতে কবিরের ওপর থাকা ৪ টাকার ঋণের পরিবর্তে। নন্দিনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি কবিরকে বুকে জড়িয়ে ধরলেন। পাগল ছেলে, তিনি রুদ্ধ কণ্ঠে বললেন, তোর মনে হয় তুই চুরি করেছিলি? সত্যি বলতে কি কবির, সেই রাতে তুই আমার মানিব্যাগ চুরি করিসনি। তুই আমাকে আমার একাকিত্ব থেকে চুরি করে নিয়েছিলি। যদি সেই রাতে তোর সাথে দেখা না হতো, তবে আমার এই মানিব্যাগ নোট দিয়ে ভরা থাকত, কিন্তু আমার জীবন চিরকাল খালি থেকে যেত। দূরে দাঁড়িয়ে গৌরী তা দেখে হাসছিল। এই গল্প সাক্ষ্য দেয় যে কর্মের চক্র কখনো খালি যায় না। কবির তার বোনকে বাঁচাতে পাপের পথ বেছে নিয়েছিল, কিন্তু তার নিয়তের পবিত্রতা সেই পাপকেও পুণ্যে বদলে দিয়েছিল। দুনিয়া যাকে চোর বলছিল, সে আসলে একজন ত্রাণকর্তা হয়ে এসেছিল, যে ৩টি জীবনকে বাঁচিয়েছিল। সত্যিই বলা হয়েছে, কাদাতেই পদ্ম ফোটে, আর কখনো কখনো সবচেয়ে অন্ধকার রাতই সবচেয়ে সুন্দর ভোর নিয়ে আসে। মানবতা থেকে বড় কোনো ধর্ম নেই, আর দয়া থেকে বড় কোনো শক্তি নেই। যখন আমরা অন্যের চোখের জল মুছিয়ে দিই, তখন ঈশ্বর আমাদের পথের কাঁটাগুলো নিজে থেকেই সরিয়ে দেন। কবির, গৌরী এবং নন্দিনীর এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পরিস্থিতি দিয়ে বিচার করো না। কি জানি, যাকে তুমি পাথর ভেবে আঘাত করছো, সেই হয়তো তোমার জীবনের পরশ পাথর হয়ে উঠবে।